রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তান বাংলাদেশ যৌথভাবে নির্মাণ করবে ট্যাঙ্ক সহ ভারী আর্টিলারি সিস্টেম। বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফর। হরমুজ প্রণালীতে ইরানের মহড়া ঘিরে উত্তেজনা। পেন্টাগনে গোপন বৈঠক ইসরায়েল সেনাপ্রধানের। ভারত পাকিস্তান ক্রিকেট যুদ্ধ এবার খেলার মাঠ থেকে বাস্তবে রূপ নিল। বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের খেলা বর্জনের ঘোষণায় পণ্ড হওয়ার পথে বিশ্বকাপ আসর। ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ মানেই এক ধরনের যুদ্ধ। এবার সেই যুদ্ধ খেলার মাঠ থেকে বাস্তবে রূপ নিয়েছে। ক্রিকেট নিয়ে দুই দেশের মধ্যে বর্তমানে চলছে তীব্র যুদ্ধ, আর এই যুদ্ধ বাস্তবে রূপ নিল রোববার। এদিন পাকিস্তান সরকার স্পষ্ট জানিয়ে দিল তারা আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সব ম্যাচ বর্জন করবে। পাকিস্তান এই সাহসী সিদ্ধান্তের মাধ্যমে কেবল বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষ নয়, বরং গোটা বাংলাদেশেরই যেন মন জয় করে নিয়েছে। প্রতিটি দেশপ্রেমিক মানুষের অভাবনীয় প্রশংসায় ভাসছে পাকিস্তান। কেবল বাংলাদেশি নয়, পাকিস্তানের বাংলাদেশ প্রেমী সাধারণ জনগণও খুশিতে আপ্লুত বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এমন সাহসী সিদ্ধান্তের জন্য। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বর্জনের ঘোষণায় বস্তুত ভেস্তে যাওয়ার পথে বর্তমানে ভারত ও শ্রীলঙ্কায় আসন্ন টি-20 বিশ্বকাপ ক্রিকেট আসর। হারাতে বসেছে সমস্ত আকর্ষণ ও জৌলুস। বিশ্বকাপ ক্রিকেটের মূল দর্শক ভারত, পাকিস্তান ও বাংলাদেশের 200 কোটি মানুষ, আর 3 দেশের কোটি কোটি দর্শকদের মূল আকর্ষণ থাকে ভারত পাকিস্তান ম্যাচ। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ ঘিরে তীব্র জ্বরে আক্রান্ত হয় ভারত ও পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। কোটি কোটি এই দর্শক ঘিরে টিভি চ্যানেলে খেলা সম্প্রচার নিয়ে চলে হাজার হাজার কোটি টাকার ব্যবসা। এই ব্যবসা মূলত করে থাকে ভারত, কিন্তু এবার পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জনের ঘোষণা দেওয়ায় ভারতের সেই রমরমা ব্যবসা মাঠে মারা যেতে বসেছে। আর এই কারণে তীব্র চাপের মুখে পড়েছে বর্তমানে ভারত। ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ICC-কে ব্যবহার করে এতদিন পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান সহ অন্যান্য দেশের সাথে যে বর্ণবাদী আচরণ করে আসছিল এবং বাংলাদেশের বিরুদ্ধে সর্বশেষ যে নোংরা ক্রিকেট রাজনীতি করেছে, রোববার তার মোক্ষম জবাব দিল পাকিস্তান। ভারতের সবচেয়ে বেশি ক্রিকেট দর্শক থাকায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ICC সবচেয়ে বেশি অর্থ পায় ভারত থেকে। এ কারণে ICC-র উপর দীর্ঘদিন ধরে ব্যাপক প্রভাব বিস্তার করে আসছে ভারত। আর এই সুযোগে সাম্প্রদায়িক ভারত আন্তর্জাতিক এই সংস্থাটিকে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহারের হীন কৌশল অবলম্বন করেছে। ভারতের সেবাদাসী হাসিনার পতন ঘিরে গত 1.5 বছর ধরে ভারত বাংলাদেশ তীব্র উত্তেজনা চলে আসছিল। সেই উত্তেজনার জের ধরে ভারতের ক্রিকেট বোর্ড তাদের ঘরোয়া ক্রিকেট লিগ IPL থেকে বাংলাদেশের বোলার মুস্তাফিজকে বাদ দেয়। একই সাথে ভারত আবদার তোলে টি-20 বিশ্বকাপেও বাংলাদেশ যেন মুস্তাফিজকে না রাখে। এর জবাবে বাংলাদেশ বিশ্বকাপ বর্জনের ঘোষণা দেয় নিরাপত্তার কারণে। জবাবে ভারত নিয়ন্ত্রিত ICC বাংলাদেশকে ম্যাচ থেকে বাদ দেয়। এই ঘটনায় পাকিস্তান শক্তভাবে দাঁড়ায় বাংলাদেশের পক্ষে। বিশ্বের আর কোনো দেশ বাংলাদেশের পক্ষে দাঁড়ায়নি। পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের হুমকি দেয়। জবাবে ভারত নিয়ন্ত্রিত ICC হুমকি দেয় পাকিস্তানকে আজীবনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার। শেষ পর্যন্ত পাকিস্তান সিদ্ধান্ত নেয় তারা নিরাপত্তার কারণে ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জন করবে। পাকিস্তানের এই ঘোষণা ভারতের ক্ষেত্রে জোকের মুখে লবণ দেওয়ার মতো কাজ করেছে। ICC-র সভাপতি উগ্র বিজেপি নেতা জয় শাহ সুর নরম করতে বাধ্য হয়েছে। পাকিস্তান সরকারিভাবে ভারতকে তাদের সিদ্ধান্তের কথা জানানোর আগেই জয় শাহ এক বিবৃতিতে বলেছেন তারা অপেক্ষায় থাকবেন পাকিস্তানের এই সিদ্ধান্ত বদলের জন্য। তিনি বলেছেন, পাকিস্তানের এই সিদ্ধান্ত কেবল পাকিস্তান নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একটি ক্ষতিকর কাজ। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকাতে উভয় পক্ষ বর্তমানে আলোচনার উদ্যোগ নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইরানের কর্মকর্তারা খুব গুরুত্বের সঙ্গে তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে। কিন্তু ইসরায়েল দুই পক্ষের এই আলোচনা নস্যাতের চেষ্টায় নেমেছে, কারণ ইসরায়েল চায় যুক্তরাষ্ট্র যেন হামলা চালায় ইরানের বিরুদ্ধে। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ইরান নিয়ে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র সফরে এসেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। শুক্রবার তিনি সেনা সদর দপ্তর পেন্টাগনে
বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সেনা সর্বাধিনায়ক জেনারেল ডেন কেইনের সঙ্গে। তাদের সঙ্গে বৈঠকে ছিলেন দুই দেশের অন্যান্য শীর্ষ জেনারেলরা। তবে পেন্টাগন এই বৈঠকের খবর গণমাধ্যমের কাছে প্রকাশ করেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রোববার বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র হামলা করলে গোটা মধ্যপ্রাচ্যে বড় মাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়বে। বিভিন্ন খবরে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র হামলা পরিচালনা করলে বন্ধ হয়ে যাবে ইরান নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। আর এতে বিপর্যয় নেমে আসবে আন্তর্জাতিক জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে। সমুদ্রপথে সারা বিশ্বে যত জ্বালানি তেল ও গ্যাস পরিবহন করা হয় তার শতকরা 25% পরিবহন করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। ইরান রোববার থেকে হরমুজ প্রণালীতে শুরু করেছে নৌমহড়া। পাকিস্তান বাংলাদেশ যৌথভাবে নির্মাণ করবে ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিকল সহ ভারী অনেক আর্টিলারি সিস্টেম। এই লক্ষ্যে বর্তমানে আলোচনা শুরু করেছেন দুই দেশের কর্মকর্তারা। বাংলাদেশের মেরিন টুলস ফ্যাক্টরি ও পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ টেক্সিলা যৌথভাবে নির্মাণ করবে এসব সমরাস্ত্র। দুই দেশের এই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের সমরাস্ত্র নির্মাণের সক্ষমতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে গণ্য করা হচ্ছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, যৌথ সমরাস্ত্র নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন পাকিস্তান আর্মির একটি প্রতিনিধি দল। তাদের নেতৃত্ব দেন একজন ব্রিগেডিয়ার জেনারেল, যিনি পাকিস্তান হেভি ইন্ডাস্ট্রিজ টেক্সিলার কর্মকর্তা। এ সময় তারা গাজীপুরে মেশিন টুলস ফ্যাক্টরি পরিদর্শন করেন। বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে ইউনাইটেড স্টেটস ডিফেন্স টেকনোলজি সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা DTSA প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে গত সপ্তাহে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যদি কোনো আধুনিক সমরাস্ত্র বা প্রযুক্তি সরবরাহ করে, তাহলে বাংলাদেশ কিভাবে তারা নিরাপত্তা নিশ্চিত করবে তার পর্যালোচনার লক্ষ্যে তারা বাংলাদেশ সফর করেছেন। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তার সম্পর্ক জোরদার এবং গভীর করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। কারণ যুক্তরাষ্ট্র তার বন্ধু ও মিত্র কোনো দেশের কাছে অস্ত্র বিক্রি ও হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে DTSA। যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি বিদেশে অস্ত্র রপ্তানি করে তাদের লাইসেন্স আবেদন ও মূল্যায়ন করে এই সংস্থাটি। যুক্তরাষ্ট্র কোনো দেশে অস্ত্র বিক্রি করতে চাইলে সেই দেশটি তার উপযুক্ত কিনা তা যাচাই করার কাজ করে থাকে DTSA। এ ধরনের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের ঘটনা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 24 জুলাই বিপ্লবের পর বাংলাদেশ ভারতের আধিপত্য থেকে মুক্ত হয়। পরিবর্তিত পরিস্থিতিতে চীন দ্রুত এগিয়ে আসে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। বাংলাদেশ নিয়ে চীনের এই আগ্রহে শঙ্কিত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র। প্রকাশিত বিভিন্ন খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করেছে চীনের দিকে অধিকতর ঝুঁকে না পড়ার জন্য। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশের চীন থেকে যুদ্ধবিমান কেনা সহ আধুনিক সমরাস্ত্র সংগ্রহের উদ্যোগের বিষয়ে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস কর্মকর্তা প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দিয়েছে। তবে একই সাথে যুক্তরাষ্ট্র উদ্যোগ নিয়েছে বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নের। পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ওয়াশিংটনকে সতর্ক করে বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য এক গুরুতর হুমকি। একটি সম্ভাব্য যুদ্ধ এবং এর ফলে পুরো অঞ্চলে যে ভয়াবহ পরিণতি হতে পারে তা এড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে তারা এই সতর্কতা জারি করেছে। রোববার দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরীয় মিত্ররা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইরানের কাছে এখনও এমন সক্ষমতা রয়েছে যা দিয়ে তারা পুরো অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি এবং সৈন্য সমাবেশের ওপর সরাসরি আঘাত হানতে পারে। মার্কিন মিত্রদের একটি মূল্যায়নে দেখা গেছে, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনীর ক্ষতি হওয়ার দাবি করা হলেও এই কর্মসূচির মূল উপাদানগুলো এখনও অক্ষুণ্ণ রয়েছে। এমনকি কিছু সক্ষমতা এরই মধ্যে পুনর্গঠন করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের হাতে এখনও পর্যাপ্ত পরিমাণের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার রয়েছে। এগুলো পারস্য উপসাগরে অবস্থিত ডজনেরও বেশি মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম, যেখানে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। পারস্য উপসাগরীয় দেশগুলো স্পষ্ট করে দিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে কোনো সম্ভাব্য হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে না। গত মাসে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব জানিয়েছে তাদের ভূখণ্ড বা আকাশ সীমা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহার করতে দেওয়া হবে না। ইরানের সাবেক কূটনীতিক আমির মুসাভি জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন আরও বাড়িয়ে দিয়েছে।
অনেক লঞ্চার পাহাড়ি এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে, যা ধ্বংস করা অত্যন্ত কঠিন। তিনি বলেন, ইরানের হাজার হাজার মিটার উঁচু পাহাড় রয়েছে, যেখানে এসব সামরিক সক্ষমতা সহজে ক্ষতিগ্রস্ত করা সম্ভব নয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় ইরানের কাছে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে। পারস্য উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সমন্বিত নয় এবং এগুলো সব দিক থেকে আসা বড় ধরনের হামলা মোকাবেলায় যথেষ্ট নয়। এমন সময় মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা ট্রাম্পকে সতর্ক করলেন, যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা একটি বিশাল আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে। তেহরানে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের যুদ্ধংদেহী মনোভাব এবং সামরিক শক্তির প্রদর্শনের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। সর্বোচ্চ নেতা বলেন, সামরিক শক্তি প্রদর্শন বা হুমকি দিয়ে ইরানি জাতিকে ভয় দেখানো যাবে না। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরান নিজে থেকে কোনো যুদ্ধ শুরু করবে না এবং কোনো দেশে হামলা করার ইচ্ছাও তাদের নেই। তবে তিনি হুঁশিয়ারি দেন, ইরানি জাতি তাদের উপর হামলাকারী বা উত্ত্যক্তকারী যে কাউকেই দাঁত ভাঙা জবাব দেবে। সম্প্রতি ইরানে ঘটে যাওয়া অস্থিরতাকে তিনি একটি অভ্যুত্থান চেষ্টার সঙ্গে তুলনা করে অভিযোগ করেন। এই গোলযোগের লক্ষ্য ছিল দেশের সংবেদনশীল ও কার্যকর কেন্দ্রগুলো ধ্বংস করা। তিনি একে আমেরিকান জায়নবাদী ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে বলেন, জনগণ সফলভাবে এই ষড়যন্ত্র রুখে দিয়েছে। ইরানের সামরিক সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, একসময় যা অকল্পনীয় ছিল তা আজ বাস্তব। এমনকি আমেরিকানরাও এখন ইরানের তৈরি অস্ত্র অনুলিপি করছে। এটি জাতির আত্মবিশ্বাস ও আশারই প্রতিফলন। খামেনি বলেন, ইরানের সম্পদ এবং কৌশলগত অবস্থানের কারণেই যুক্তরাষ্ট্র দেশটিকে গ্রাস করতে চায়। মানবাধিকারের মতো বিষয়গুলো কেবল অজুহাত। দশকব্যাপী মার্কিন শত্রুতার মূল কারণ হলো তারা ইরানকে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ও ইরানি জনগণ তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ঐক্যবদ্ধ থেকে যে কোনো ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় ইরান প্রস্তুত বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ঘোষণা করেছেন, ইউরোপীয় দেশগুলোর সশস্ত্র বাহিনীকে এখন থেকে ইরানি আইন অনুযায়ী সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করা হবে। ইউরোপীয় ইউনিয়ন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তেহরান এই পদক্ষেপ নিয়েছে। পার্লামেন্ট অধিবেশনে কালিবাফ বলেন, আইআরজিসিকে সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে পাসকৃত পাল্টা ব্যবস্থায় আইনের 7 অনুচ্ছেদ অনুযায়ী ইউরোপীয় দেশগুলোর সামরিক বাহিনী এখন থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচিত হবে। তিনি হুঁশিয়ারি দেন, এই উত্তেজনার সব দায়ভার ইউরোপীয় ইউনিয়নকে বহন করতে হবে। অধিবেশনে সংহতি প্রকাশের অংশ হিসেবে ইরানের পার্লামেন্ট সদস্যরা আইআরজিসির সবুজ ইউনিফর্ম পরে উপস্থিত হন। এ সময় তারা আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক এবং ইউরোপের লজ্জা বলে স্লোগান দেন। কালিবাফ অভিযোগ করেন, ইইউর এই সিদ্ধান্ত মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইহুদিবাদী ইসরায়েলের নির্দেশে নেওয়া হয়েছে। তিনি একে একটি দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ বলে অভিহিত করেন, যা আন্তর্জাতিক ব্যবস্থায় ইউরোপের গুরুত্বকে আরও কমিয়ে দেবে। এই ঘোষণার পর ইরানের জাতীয় নিরাপত্তা কমিশন বর্তমানে ইরানে নিযুক্ত ইইউ দেশগুলোর সামরিক কর্মকর্তাদের বহিষ্কার করার বিষয়টি বিবেচনা করছে। আইনে বলা হয়েছে, সন্ত্রাসী হিসেবে গণ্য হওয়ায় তাদের আর দেশে রাখা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হুমকি ও চাপের মুখে ইরানের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে ইয়েমেন। দেশটির শীর্ষস্থানীয় আলেম এবং রাজনৈতিক নেতারা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটনের যে কোনো ধরনের আগ্রাসন বা উস্কানির বিরুদ্ধে তারা ইরানের পাশে অটল থাকবেন। ইয়েমেন স্কলার্স অ্যাসোসিয়েশন এক সমাবেশে ঘোষণা করেছে, ইরান বর্তমান মুসলিম বিশ্বের প্রতিরোধের মূল স্তম্ভ। তারা বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে আসলে পুরো মুসলিম উম্মাহর মনোবল ভাঙতে চায়। এই কঠিন সময়ে ইয়েমেন ইরানকে একা ছেড়ে দেবে না। বিবৃতিতে ইয়েমেনি নেতারা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর কঠোর সমালোচনা করেন। তারা মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এই অঞ্চলে নতুন করে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। ইয়েমেন একে আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। ইয়েমেনের পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক বছরের অভিজ্ঞতায় দেখা গেছে প্রতিরোধের মাধ্যমেই কেবল আগ্রাসন ঠেকানো সম্ভব। তারা ইরানের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক শক্তির প্রশংসা করে বলেন, যে কোনো ভুল পদক্ষেপের জন্য ওয়াশিংটনকে চড়া মূল্য দিতে হবে। ইয়েমেনি আলেমরা উল্লেখ করেন, ইরান কোনো দেশে হামলা করার নীতিতে বিশ্বাসী নয়, বরং তারা আত্মরক্ষার অধিকার রাখে। যুক্তরাষ্ট্রের উচিত যুদ্ধের দামামা না বাঁচিয়ে এই অঞ্চলের মানুষের স্বাধিকারকে সম্মান জানানো।
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকা এবং মিশরের মধ্যবর্তী রাফা সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর এটি পুনরায় চালু হওয়াকে ফিলিস্তিনি জনগণের জন্য একটি বড় অর্জন এবং মানবিক সংকট উত্তরণের পথে একটি ইতিবাচক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, রাফা সীমান্ত দিয়ে খাদ্য, ঔষধ এবং জ্বালানি সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রবেশের সুযোগ তৈরি হওয়ায় গাজার অবরুদ্ধ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে। বিশেষ করে অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ তৈরি হওয়াকে বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, রাফা ক্রসিং পুনরায় চালু হওয়া কেবল একটি যাতায়াতের পথ খুলে যাওয়া নয়, বরং এটি ইসরায়েলি কঠোর অবরোধ ও চাপের মুখে ফিলিস্তিনিদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টার একটি জয়। তারা মনে করেন এটি গাজার উপর আরোপিত অমানবিক অবরোধ সম্পূর্ণ তুলে নেওয়ার পথে একটি বড় পদক্ষেপ। সীমান্তটি পুনরায় সচল করার ক্ষেত্রে মিশরের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছে হামাস। বিবৃতিতে উল্লেখ করা হয়, মিশরের এই সহযোগিতা ফিলিস্তিনি জনগণের টিকে থাকার লড়াইয়ে সাহস যোগাবে। সীমান্ত খুলে দেওয়া হলেও হামাস সতর্ক করেছে, গাজার প্রয়োজন মেটানোর জন্য এটি যথেষ্ট নয়। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা হয় এবং গাজার পুনর্গঠন ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিন্তে সীমান্তটি স্থায়ীভাবে খোলা রাখা হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের আটকে রাখার স্থানগুলোতে ইচ্ছাকৃতভাবে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সূত্র জানিয়েছে, শনিবার ইসরায়েলি বিমান বাহিনী গাজার এমন কিছু স্থানে অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালিয়েছে যেখানে সম্প্রতি গ্রেফতারকৃত গুপ্তচরদের আটকে রাখা হয়েছে। এসব হামলায় আটক থাকা বেশ কয়েকজন ব্যক্তি নিহত হয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘকাল ধরে এই কৌশল ব্যবহার করে আসছে। যখন তাদের কোনো এজেন্ট বা চর ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর হাতে ধরা পড়ে, তখন তারা এই চরের মাধ্যমে তাদের গোয়েন্দা নেটওয়ার্ক বা কোনো সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার ভয়ে তাকে হত্যা করে। মূলত গোয়েন্দা নেটওয়ার্কের গোপনীয়তা রক্ষা এবং নিজেদের চরের তথ্য মুছে ফেলতেই এই ধ্বংসাত্মক হামলা চালানো হয়। সূত্রটি আরও জানায়, টার্গেট করা ব্যক্তিদের মধ্যে কিছু ভাড়াটে গোষ্ঠীর সদস্য ছিল, যারা গাজার ভেতরে ইসরায়েলের হয়ে বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত কাজ করত। প্রতিরোধ বাহিনী সম্প্রতি বেশ কয়েকটি ইসরায়েলি সেল বা চক্রের নাশকতামূলক পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে, যারা গাজার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি বা সামরিক তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী নিরাপত্তা শাখা জানিয়েছে, তারা এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। গোয়েন্দা যুদ্ধের এই ময়দানে ইসরায়েল যাতে চরের মাধ্যমে অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সেজন্য ধরপাকড় অভিযান জোরদার করা হয়েছে। এছাড়া গাজার বিভিন্ন উপজাতি ও গোত্রগুলো ঘোষণা করেছে, কেউ যদি দেশের নিরাপত্তার বিরুদ্ধে কাজ করে তবে তার সামাজিক সুরক্ষা বাতিল করা হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের জন্য $6.67 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন, যার মধ্যে 30টি অ্যাপাচি আক্রমণ হেলিকপ্টার, ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল, হালকা ইউটিলিটি হেলিকপ্টার ও অতিরিক্ত সামরিক চুক্তি অন্তর্ভুক্ত। শুধু একটি অস্ত্র চুক্তি নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক আইন, মানবাধিকার, যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি এবং চলমান গাজা সংকটের ভবিষ্যৎ গতিপথ নিয়ে গভীর প্রশ্ন তোলে। একই সঙ্গে সৌদি আরবের জন্য $9 বিলিয়ন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অনুমোদন এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এই অঞ্চলে একটি বিস্তৃত কৌশলগত পুনর্বিন্যাসের ইঙ্গিত দেয়, যেখানে যুদ্ধ, প্রতিরোধ, কূটনীতি এবং শক্তির প্রদর্শন একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। প্রথমত, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর এবং বহুমাত্রিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে, বিশেষ করে 1967 ও 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারী ও কূটনৈতিক পৃষ্ঠপোষক হিসেবে আবির্ভূত হয়। এই সম্পর্ক কেবল নিরাপত্তা সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি, লবিং কাঠামো, কংগ্রেসীয় সমর্থন এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বজায় রাখার বৃহত্তর কৌশলের অংশ। বর্তমান অস্ত্র বিক্রির অনুমোদন সেই ধারাবাহিকতার সম্প্রসারণ। তবে প্রেক্ষাপট এবার ভিন্ন। গাজায় চলমান যুদ্ধকে বহু আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠন গণহত্যামূলক বলে আখ্যা দিয়েছে, যেখানে বেসামরিক মৃত্যুর সংখ্যা ভয়াবহ মাত্রায় পৌঁছে গেছে।
অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এই বিতর্কের কেন্দ্র রয়েছে। এই হেলিকপ্টারগুলি আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর। উন্নত সেন্সর, হেলফায়ার ক্ষেপণাস্ত্র, 30 মিলিমিটার চেইন গান এবং রাতের অন্ধকারে লক্ষ্যবস্তুতে শনাক্ত করার ক্ষমতা এগুলোকে শহুরে যুদ্ধের জন্য মারাত্মক করে তোলে। ইসরায়েলি বাহিনী অতীতে পশ্চিম তীর ও গাজায় অ্যাপাচি ব্যবহার করে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড ও আকাশ থেকে হামলা চালিয়েছে। এমন অভিযোগ বহুবার উঠেছে। বর্তমান যুদ্ধের প্রেক্ষিতে নতুন করে এই হেলিকপ্টার সরবরাহ ইসরায়েলের আক্রমণাত্মক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে, যা বেসামরিক জনগণের জন্য ঝুঁকি বাড়াতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি এটি ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নিশ্চিত করার জন্য। কিন্তু প্রশ্ন হলো, আন্তর্জাতিক মানবাধিকার আইনের আলোকে আত্মরক্ষা কোথায় শেষ হয় এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ কোথায় শুরু হয়? এই অস্ত্র বিক্রির নৈতিক ও আইনি দিকটি গভীরভাবে বিতর্কিত। জেনেভা কনভেনশন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করা নিষিদ্ধ এবং যুদ্ধরত পক্ষগুলোকে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর মধ্যে স্পষ্ট পার্থক্য করতে হয়। গাজায় অবকাঠামো ধ্বংস, হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবিরে হামলার অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহকে অনেকেই সহযোগী দায় হিসেবে দেখছেন। জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন যুক্তরাষ্ট্রকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে, যুক্তি দিয়ে বলেছে যে এসব অস্ত্র সরাসরি বা পরোক্ষভাবে মানবাধিকার লঙ্ঘনে ব্যবহৃত হচ্ছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের অংশ। এই নীতিগত দ্বন্দ্বকে আরও স্পষ্ট করেছে। একদিকে যুক্তরাষ্ট্র নিজেকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের রক্ষক হিসেবে উপস্থাপন করে, অন্যদিকে কৌশলগত মিত্রের ক্ষেত্রে সেই নীতিগুলো প্রযোজ্য করার প্রশ্নে নমনীয়তা দেখায়। এই দ্বৈত মানদণ্ড যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে এবং বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলোর কাছে, যারা দীর্ঘদিন ধরে পশ্চিমা শক্তির নির্বাচনী নৈতিকতা সমালোচনা করে আসছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও প্রায় 500 মানুষের মৃত্যু এই বাস্তবতাকেই তুলে ধরে। যুদ্ধবিরতি কাগজে কলমে কার্যকর হলেও মাঠ পর্যায়ে সহিংসতা থামেনি। এর অর্থ অস্ত্র সরবরাহ কেবল ভবিষ্যৎ সম্ভাব্য সংঘাতের জন্য নয়, বরং চলমান সহিংসতাকেও প্রভাবিত করছে। যুদ্ধবিরতির এই ভঙ্গুরতা প্রমাণ করে যে রাজনৈতিক সমাধান ছাড়া সামরিক ভারসাম্য কেবল সাময়িক স্থিতাবস্থা তৈরি করতে পারে, স্থায়ী শান্তি নয়। এই প্রেক্ষাপটে সৌদি আরবের জন্য $9 বিলিয়ন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অনুমোদন একটি ভিন্ন কিন্তু সম্পর্কিত চিত্র তুলে ধরে। প্যাট্রিয়ট ব্যবস্থা মূলত প্রতিরক্ষামূলক। এটি আকাশ থেকে আসা ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা প্রতিহত করতে ব্যবহার করা হয়। সৌদি আরব দীর্ঘদিন ধরে ইয়েমেন যুদ্ধ, হুথি বিদ্রোহী ও ইরানের সঙ্গে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার কারণে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। যুক্তরাষ্ট্রের যুক্তি হল, এই প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক মিত্রদের সুরক্ষা বাড়াবে এবং একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ককে শক্তিশালী করবে। তবে এখানেও প্রশ্ন আছে। সৌদি আরবের মানবাধিকার রেকর্ড, ইয়েমেনে বেসামরিক মৃত্যুর অভিযোগ এবং ভিন্নমত দমনের ইতিহাস বিবেচনায় নিয়ে অনেকেই মনে করেন যুক্তরাষ্ট্র আবারও কৌশলগত স্বার্থকে নৈতিক বিবেচনার উপর স্থান দিচ্ছে। যদিও প্যাট্রিয়ট ব্যবস্থা আক্রমণাত্মক নয়, তবুও এটি সৌদি আরবের সামগ্রিক সামরিক সক্ষমতা বাড়ায় এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্য, বিশেষ করে বড় আর্মাডা পুনঃমোতায়েনের ঘোষণা, এই অস্ত্র চুক্তিগুলোর পেছনের বৃহত্তর কৌশলগত কাঠামোকে স্পষ্ট করে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি বহুস্তরীয় প্রতিরোধ কৌশল অনুসরণ করছে। ইসরায়েলকে শক্তিশালী করে সরাসরি সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখা, সৌদি আরব ও উপসাগরীয় মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে আঞ্চলিক জোটকে দৃঢ় করা এবং ইরানকে সামরিক ও কূটনৈতিক চাপের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা। এই কৌশল স্বল্পমেয়াদে শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি অস্ত্র প্রতিযোগিতা, ভুল হিসাব এবং অনিচ্ছাকৃত সংঘাতের ঝুঁকি বাড়ায়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কথায়, যেখানে তিনি ইরানের বিরুদ্ধে কোনো হামলায় সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবেন না, এটি জটিলতার আরেকটি স্তর যোগ করে। এটি প্রমাণ করে যে সৌদি আরব একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বজায় রাখতে চায়, অন্যদিকে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চায় না। সাম্প্রতিক বছরগুলোতে চীনের মধ্যস্থতায় সৌদি ইরান সম্পর্কের উন্নতি এই দ্বৈত কৌশলের অংশ, যেখানে আঞ্চলিক উত্তেজনা কমানোর চেষ্টা চলছে, যদিও তা পুরোপুরি সফল হয়নি।
এই সব কিছুর কেন্দ্রে রয়েছে ফিলিস্তিন প্রশ্ন। যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি ও কূটনৈতিক অবস্থান ফিলিস্তিনিদের চোখে যুক্তরাষ্ট্রকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে অযোগ্য করে তুলেছে। দীর্ঘদিন ধরে দুই রাষ্ট্র সমাধানের কথা বলা হলেও বাস্তবে ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি সম্প্রসারণ, অবরোধ এবং সামরিক অভিযান অব্যাহত রয়েছে। নতুন করে অস্ত্র সরবরাহ এই বাস্তবতাকে আরও কঠিন করে তোলে, কারণ এটি ইসরায়েলকে সামরিকভাবে আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারে এবং রাজনৈতিক সমঝোতার প্রয়োজনীয়তা কমিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও এখানে গুরুত্বপূর্ণ। কংগ্রেসে ইসরায়েলপন্থী সমর্থন এখনও শক্তিশালী, যদিও ডেমোক্রেটিক পার্টির ভেতরে প্রগতিশীল অংশ থেকে সমালোচনা বাড়ছে। তরুণ ভোটার, সংখ্যালঘু সম্প্রদায় এবং মানবাধিকার কর্মীরা গাজা যুদ্ধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা করছে। এই বিভাজন ভবিষ্যতে মার্কিন বৈদেশিক নীতিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করতে পারে, তবে স্বল্প মেয়াদে প্রশাসনের সিদ্ধান্তে তার প্রভাব সীমিত। আন্তর্জাতিক ব্যবস্থার দিক থেকে দেখলে এই অস্ত্র চুক্তিগুলো একটি বার্তা দেয়। শক্তির রাজনীতি এখনও আন্তর্জাতিক সম্পর্কের মূল চালিকা শক্তি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চীন তাইওয়ান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা এক্ষেত্রে একটি নতুন বাস্তবতা তৈরি করছে, যেখানে প্রতিটি শক্তি তার মিত্রদের মাধ্যমে প্রভাব বিস্তার করতে চায়। যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েল ও সৌদি আরব এই কৌশলের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তবে এই পথের ঝুঁকিও কম নয়। অস্ত্র সরবরাহ বাড়লে সংঘাতের তীব্রতা বাড়তে পারে, ভুল বোঝাবুঝি থেকে বড় যুদ্ধের শঙ্কা তৈরি হতে পারে। বিশেষ করে ইরান ইসরায়েল সংঘাত যদি সরাসরি যুদ্ধের রূপ নেয়, তবে তা পুরো অঞ্চলকে গ্রাস করতে পারে। বৈশ্বিক জ্বালানি বাজার, শিপিং রুট এবং আন্তর্জাতিক অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। হরমুজ প্রণালী, লোহিত সাগর ও সুয়েজ খাল, এইসব কৌশলগত পথ এই সংঘাতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সবশেষে প্রশ্ন থেকে যায়, যুক্তরাষ্ট্র কি নিরাপত্তা ও নৈতিকতার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারছে? ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি, কিন্তু সেই নীতির প্রয়োগ যদি আন্তর্জাতিক মানবাধিকার ও আইনকে ক্ষুণ্ণ করে, তবে তার দীর্ঘমেয়াদী মূল্য দিতে হবে। একইভাবে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো আঞ্চলিক স্থিতিশীলতায় সহায়ক হতে পারে, কিন্তু তা যদি আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতাকে উস্কে দেয়, তবে ফল উল্টোও হতে পারে। এই অস্ত্র বিক্রিগুলো তাই কেবল আর্থিক বা সামরিক লেনদেন নয়, এগুলো একটি বৃহত্তর নৈতিক, রাজনৈতিক ও কৌশলগত বিতর্কের প্রতীক। গাজায় চলমান মানবিক বিপর্যয়, ইরানকে ঘিরে উত্তেজনা, সৌদি আরবের কৌশলগত দ্বিধা এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্বের প্রশ্ন, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে প্রতিটি সিদ্ধান্ত বহুস্তরীয় প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের এই সাম্প্রতিক সিদ্ধান্তগুলো সেই বাস্তবতারই প্রতিফলন, যা ভবিষ্যতে শান্তি ও যুদ্ধের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।